Today's class is regarding production chapter and cost chapter of economics. তো ফার্স্টে আমরা প্রোডাকশনটা বোঝার চেষ্টা করি যে প্রোডাকশন মানে হচ্ছে ক্রিয়েশন অফ ইউটিলিটি। কি বললাম বলো? ক্রিয়েশন অফ ইউটিলিটি মানে হচ্ছে কোনো জিনিসের মধ্যে যদি আমি ইউটিলিটি ক্রিয়েট করতে পারি, দেন হোয়াট ইজ ইউটিলিটি? আমরা জানি সেটা want satisfying power of a thing is called utility. So creation of want satisfying power of a thing is called production. Fine. আমি বললাম যে তোমার কাছে if you have some type of inputs turned into output is called production. তো প্রোডাকশনের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করলাম, বাট প্রোডাকশনটা যখন ডেফিনেশন ওয়াইজ বোঝার চেষ্টা করলাম তখন আমাদের কাছে একটা বেসিক প্রবলেম হলো যে ভাই প্রোডাকশন তো হলো, তা নিজে খিচুড়ি বানিয়ে নিজে খেয়ে নাও, নিজে বিরিয়ানি বানিয়ে নিজে খেয়ে নাও, হ্যাঁ নিজে ফুল বানিয়েছো, নিয়ে ঠাকুরকে প্রণাম করে বলে ঠাকুর যেন পাস করতে পারি। তুমি ফুল বানিয়ে মার্কেটে বিক্রি করবে, আর মনে কর নেহা কুমারী যাদবের মা ওটা কিনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তার ঠাকুরকে দিয়ে কৃষ্ণকে দিয়ে বলছে কি বলছে, এই মা আমার মেয়ে, এই ঠাকুর আমার মেয়ে যেন ওই হয়, তখন বলবে দ্যাট ফুল ছিল প্রোডাকশন। তো তখন আমি ডেফিনেশনকে বললাম ক্রিয়েশন অফ ইউটিলিটিস means one satisfying power towards satisfaction of the others through exchange is called production. That is my overall production. বললাম যদি ওই উদাহরণ দিয়ে যেটা বলেছিলাম যে যদি চালে কুমড়ো হয়, তো চালে কুমড়ো মানে এই নয় যে চালে কুমড়ো ডালে কুমড়ো কি দিয়ে কুমড়ো রান্না হচ্ছে তা নয়। এটা ছিল টালির চাল, যেখানে কি হয়েছিল একটা কুমড়ো হয়েছিল। এই কুমড়োটা যদি নিজে রান্না করে নিজে খেয়েছি, নট প্রোডাকশন। মার্কেটে বিক্রি করে দেয় এরকম প্রচুর কুমড়ো বানিয়ে, তারপরে আরো কুমড়ো হচ্ছে, তাহলে হয়ে গেল প্রোডাকশন। প্রোডাকশন হতে গেলে আমার কাছে we need factors. Without factors you can't get any production. So there are 4 factors: land, labor, output, capital, and entrepreneurship. Land, labor, capital, and entrepreneurship is called are the 4 factors. Okay, কেউ entrepreneurship কে অর্গানাইজেশন বলে, তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ফাইন। এই ফ্যাক্টর যদি এতগুলো থাকে তো ফ্যাক্টর ইজ দ্য ইনপুট, তাহলে একটা দিকে আউটপুট থাকবে, তাহলে এদিকে যদি থাকতো আউটপুট আর এদিকে থাকতো যদি ইনপুট গুলো, তাহলে এদের মধ্যে একটা এফ বসিয়ে দিলাম, এদের মধ্যে একটা ব্র্যাকেট মানে কি বসেছি, if you can put that f is called nothing but a function. Then what is the definition of production function? Production function is that it is the technical relationship between the input and the output. Fine, it's called production function, right? তো প্রোডাকশনকে যদি আমরা মেজার করতে চেষ্টা করছি তাহলে 3টে দিক থেকে মেজার করা হয়। একটাকে বলে টিপি, একটাকে এপি, একটাকে এমপি বলে, রাইট? টিপি মানে টোটাল প্রোডাকশন, এপি মানে অ্যাভারেজ প্রোডাকশন, আর এমপি মানে টোটাল প্রোডাকশন। তো টোটাল প্রোডাকশন সবাই জানে, কিরকম জানে সেটাই বলতে যাচ্ছি। আর অ্যাভারেজ প্রোডাকশন মানে হচ্ছে ডিভাইড করতে হবে। পৃথিবীতে ডিভাইড না করে কোনদিন অ্যাভারেজ হয়? আর এমপি মানে বিয়োগ করতে হয়, এমপি মানে সাবস্ট্রাক্ট করতে হয়। ওকে, উঁচুর থেকে নিচুকে 11 নম্বর থেকে 12 নম্বর 10 নম্বরকে বিয়োগ করে দাও, ইউ গেট এমপি। সো এমপি মানে অ্যাডিশনাল, এমপি মানে অ্যাডিশনাল। তাহলে মার্জিনাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট আর টোটাল প্রোডাক্ট। ভেরি গুড। আমি দেখলাম যে আমার কাছে 2টো টাইপ অফ ভ্যারিয়েবল পাওয়া যায়, ইনপুট ফ্যাক্টরস পাওয়া যায়, একটাকে ফিক্সড বলি, একটাকে ভ্যারিয়েবল বলি। তো ভাই ফিক্সড কোনটা আছে? ফিক্সড হচ্ছে যেটা ইরেসপেক্টিভ অফ প্রোডাকশন তোমার কাছে কস্ট বাড়ে না, কস্ট রিমেন ফিক্সড, দ্যাট ইজ কল্ড ফিক্সড ফ্যাক্টর, রাইট? আর এটা বোঝার জন্য বললাম তুমি একটা ল্যান্ড, দিস ইজ মাই ল্যান্ড, আর এখানে কি হচ্ছে বলো, এগুলো ধান, এগুলো সব ধান পোতা হচ্ছে, রাইট? তা ল্যান্ডে কি হয়েছে বলো, ধান। দেখ বেগুন চাষ করতে গেলে বেগুন গাছ আঁকতে হতো, এটা ডিফিকাল্ট হতো আমার জন্য, এর চেয়ে আমি কি আঁকলাম বলো, ধান করে কাজ করে। তার ল্যান্ডটা ছিল ফিক্সড, আর এই যে লেবারগুলো আঁকলাম, লেবারগুলো কি করে, ধান পুঁতছে। আমি ইচ্ছা করলে একটা লেবারকে বাড়ি দিলাম, রাইট? আমি ইচ্ছা করলে 2টো লেবারের কাজ করাতাম, ইচ্ছা করলাম তো আরো লেবারকে বাড়ালাম। তাহলে লেবারটাকে আমি কি করতে পারি বলো, আমি কমাতে পারি বা বাড়াতে পারি, এবং তার উপরে ডিপেন্ড করে প্রোডাকশনটা কমে বা প্রোডাকশন বাড়ে। তাহলে লেবার কমানো বাড়ে, খরচা বাড়ে, খরচার দিকটা আমাদের নয়, আজকে সাবজেক্টে কি প্রোডাকশন। তাহলে লেবার কমানো বাড়ানো হলে নিশ্চয়ই প্রোডাকশনের উপরে একটা এফেক্ট পড়ে, হ্যাঁ কি না বলছি? তখন আমি বললাম দিস ইজ ইয়োর লেবার নাম্বার 1 2 3 4,
আর এই এতগুলো, এই একটা লেবার তৈরি করেছিল মেবি 10টা ইউনিট, দুটো লেবার মিলে তৈরি করেছে 30 ইউনিট প্রোডাকশন করেছে, 30 কুইন্টাল ধান। তিনটে লেবার মিলে তৈরি করেছে মেবি 40 ইউনিট ধান। চারটে লেবার মিলে 40ই করেছে, আর বাড়াতে পারছে না, লেবার বেশি হয়ে যাচ্ছে। আর তখন কি করছে, লোকেরা বসে বসে বিড়ি খাচ্ছে। হ্যাঁ, আর বলবে লক্ষ্মী ভান্ডার কেন দেয় না দেয়, নেওয়ার সময় নেবে, আবার সমালোচনা করবে, এসব করবে, বসে বসে করে যাচ্ছে এসব। পাক্কা না পাক্কা না? তখন এই প্রোডাকশন হয়ে গেল, কেউ বলো, কমে গেল, রাইট? প্রোডাকশন কমে গেল। তাহলে টিপিটা কি হয়, প্রথমের দিকে বাড়ে, এক জায়গায় গিয়ে স্যাচুরেট করে, তারপর কমে যায়। চলবে কি না চলবে? বেশি বকাবি না। তাহলে বল টিপি যদি এই হয় তাহলে এপি কত হবে, তাড়াতাড়ি করে বল। इसको দিয়ে डिवाइड कर दो, इसको দিয়ে डिवाइड करने के बाद क्या क्या मिलेगा, ये 10 मिलेगा, देन 13 बाय 15 मिलेगा, देन इट इज 20 ना 3 इज 16, 3 14 42, তাই তো 13 पॉइंट समथिंग मिलेगा पक्का। फिर 10 आ गया, फिर 7 आ गया। दिस इज माय एवरेज प्रोडक्ट। ये भी पहले बढ़ गया, उसके बाद घटता है। देन you find MP, then you find MP, कहाँ चला गया? You find MP, MP means सेकेंड से पहले फर्स्ट को माइनस करना पड़ेगा। तो इधर 0 था, तो अब इसका MP 10 है, ये वाला 5, ये वाला 2.6667, ये वाला माइनस, अरे बाप, माइनस 3.33, माइनस 3। চলবে না না চলবে? ভুলভাল করে দিলাম, ভুলভাল করে দিয়েছি। চুপ কর, ছবি আঁকি না, এখান থেকে মাইনাস করতে হবে। টিপিটা কমবে কত হবে, এপি দিয়ে নয়। হ্যাঁ, তাহলে একদম প্রথমে এসো এমপি, ভুল করেছিলাম, আগেটা উড়িয়ে দিলাম। হ্যাঁ, এটা ছিল 10, এখান থেকে বিয়োগ করলে বলো 20, এখান থেকে বিয়োগ করলে বলো 10, এখানে 0, দেন মাইনাস 5, নট এপি মাইনাস, টিপি মাইনাস কে বলে এমপি। বোঝা গেছে না? বোঝা না? এইটা যদি হয় তাহলে তুমি কি ছবি এঁকে দেখাতে পারো যে টিপি কাপটা কেমন হবে, এপি কাপটা কেমন হবে? अरे एपी टीपी कापटा पहले ऊपर जाएगा, उसके बाद नीचे आएगा, एपी भी पहले ऊपर, उसके बाद नीचे, আর এপি भी তাই। তাহলে ভাই এই কাপ আঁকার জন্য কোন বেশি বুদ্ধি লাগবে? কম কম বুদ্ধি রাখলে আরামসে আঁকা হবে। ফাইন। এখন এই যে জিনিসটা দেখলাম, সেটাকে আমরা কার্ভগুলো কেমন হয় দেখবো। একটা কার্ভ হবে টিপি কার্ভ, যেটা এইরকম ভাবে ওঠে। প্রথমে প্লেন যেমন হয় না, প্লেন যেমন টেক আপ করে, এরকম করে যাচ্ছিল, এখানে রান হয়েছিল। হ্যাঁ, অনেকক্ষণ রান আসার পর উঠলো, উঠে উপর দিকে যাচ্ছে, উপর দিকে গিয়ে গিয়ে চাঁদে চলে যাবে। এই প্লেন চাঁদে চলে যাবে নাকি রে? একটা সময় আকাশে গিয়ে স্টেশনারি কন্ডিশনে এখানে রান করবে, তারপরে আবার নিচের দিকে নামবে, রাইট? লং এস, কি বললাম? প্রলংড এস, কি বলে? প্রলংড এস ইজ কল্ড টিপি কাপ। কি বললাম? এস ফর সানিয়া, হ্যাঁ, প্রলংড করে দাও তো টিপি কাপ পেয়ে যাবে। চলবে কি না চলবে? টোটাল প্রোডাক্ট ইজ নাথিং বাট প্রলংড এস কাপ। আমি যেটা মনে করেছি, আমার কাছে যদি একটা প্লেন থাকতো, আমি এরকম করে ওড়াতাম, উড়িয়ে এরকম করে যেতাম, গিয়ে আমি যদি পাইলট হতাম, তার নিশ্চয়ই চাঁদে যাওয়ার চেষ্টা করতাম না। কোথায় যেতাম? আকাশে একটা জায়গা থেকে দাঁড়িয়ে আবার নেমে আসতাম। দিস ইজ কল্ড টিপি কাপ। কারো কোনো অসুবিধে? এই টিপি কার্ভের অনেকগুলো পোর্শন পেলাম, রাইট? একটা পোর্শন হচ্ছে স্কেল একটা আছে। এখন এটার উপরে আমরা আরো কয়েকটা দাগ কেটে নিই। একটা দাগ হচ্ছে এই 0 পয়েন্ট থেকে তুমি এখানে ট্যানজেন্ট করে একখানা দাগ কাটবে, রাইট? এটাকে বলে এমপি ম্যাক্স। এই দাগটাকে এখানে নামাও। কি পেলাম বললাম, বলো। এই কথা বলতে কি হচ্ছে? এমপি ম্যাক্স। কি বললাম? ফাইন। ফির তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে একদম এখানে একটা দাগ কাটো, যে দাগটা এর সঙ্গে প্যারালাল হবে, এই দাগটার সঙ্গে এটা সমান হবে, মানে প্যারালাল যাবে। তখন এইখানে তুমি একটা দাগ কাটো, তাকে বলো এপি ম্যাক্স, টিপি ম্যাক্স। কি বললাম? এই ভিডিও আছে আমার কাছে, দুবার করে করছি, রাইট? আরেকটা হচ্ছে এপি কি করে আঁকা যায়।
এপি আঁকতে গেলে তোমাকে এইখানকার কোনো একটা কানেক্ট পয়েন্টের সঙ্গে এই পয়েন্টে যোগ করতে হবে, তার যে স্লোপ পাওয়া যাবে দ্যাট ইজ এপি। তাহলে এমপি এপি আর টিপি পেলাম। তাহলে এপি কি করে পাবো বললাম, এপিটা যদি আমি এখানে কানেক্টিং করে একটা দাগ কাটি, অন্য কালার পেন্সিল আছে তো, এটা এটা হলো, তারপরে এরকম একটা দাগ কাটতে পারি, তারপরে দাগটা এটা মিলে যাবে, মিলবে কি মিলবে না? আবার বলি সেম দাগটাই হয়ে গেল যে আমার এপিটাও এখানে, আবার বলি স্লোপ অফ 0, স্লোপ অফ 2, the tangent, slope of the tangent is called MP, right? A slope of 0 to a particular point joining line is AP. এগুলো আমি বলি ইকো রুল। কি বললাম বল? ইকো রুলে এটা জেনে রাখো, রাইট? তাহলে আমি বলবো যে দিস ইজ ইয়োর এপি। এই যে এই শূন্য থেকে যে কোনো পয়েন্ট দিয়ে তুমি যাচ্ছ, এইখানে গিয়ে তাহলে এপি আর এমপি এক হয়ে যাবে। এখানে গিয়ে কি হয়ে যাবে বলো? এপি আর এমপি সেম, কারণ এটা একই লাইন হয়ে গেল না। দেন তুমি আবার একটা দাগ কাটো, এখান থেকে আবার একটা দাগ কাটো, তাহলে এপিটা নিচের দিকে নামছে, তাহলে এপিটা নিচের দিকে নামছে। তাহলে আমি বলবো যে দিস ইজ নট দ্যাট এপি ম্যাক্স, এটা ছিল এমপি, এটা ছিল ভুল বলে দিচ্ছে, এটা ছিল এপি ম্যাক্স, এটা হলো। আমি বুঝলাম কি করে, ভুলটা ধরলাম কি করে, দেখ আমার এই কাপটা উঠছে এইখানে এই পর্যন্ত গেছে, আর তো পাবে না, আবার নিচে নামছে, তাহলে এটা কি ম্যাক্স? এমপি ম্যাক্স। তাহলে এমপি ম্যাক্সটা কোথায় পাবো ভাই? এমপি ম্যাক্সকে বলে এই যে জায়গাটা, একে বলে বাংলায় বলে বাঁক বদলের বিন্দু, ইংলিশে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ প্লেনটা এরকম যেতে যেতে একটা জায়গার পরে আবার এরকম ঘুরছে না, তাই এই পয়েন্টটাকে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। আর পয়েন্ট অফ ইনফ্লেকশনে আমি পাবো যেটা, সেটা হচ্ছে এমপি ম্যাক্স। কি পেলাম? এমপি ম্যাক্স। তাহলে আমি এখন এপি আর এমপি যদি আঁকতে চাই, তাহলে একটা এপি কার্ভ আঁকতে গেলে আমাকে কি করতে হবে? এখান থেকে এটাকে উপরে তোলো, এমপি ম্যাক্সে পৌঁছলো, রাইট? আর তো যাবে না। গিয়ে এটাকে তুমি কি করবে? নিচের দিকে নামিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে এখানে গিয়ে 0 হয়ে যাবে, এরপর মাইনাসে চলে যাবে। দিস ইজ কল্ড এমপি কার্ভ, রাইট? দিস ইজ কল্ড এপি কার্ভ। তাহলে এপি কার্ভটা কেমন দেখতে হবে? এপি কার্ভটা দেখতে হবে এরকম যেতে যেতে এইখানে গিয়ে এপি আর এমপি সমান হবে, ইকুয়াল হয়ে যাবে, হয়ে গিয়ে নামবে, কিন্তু কোনো সময় নিচে যাবে না। দিস কল এপি, রাইট? কিরকম ক্লিয়ার? এটা কোনো সময় এইখানে ম্যাক্সে যাবে, তারপরে কি হবে, একটুখানি নিচে দিয়ে যাবে, বাট এখানে চলে যাবে। দিস ইজ কল এপি। তাহলে আমি টিপি, এপি আর এমপি কার্ভ আঁকতে পারলাম কি পারলাম? ক্লিয়ার? সেখানে আরো জানতে পারলাম যে ইকো রুলের মধ্যে when TP max MP is 0, আবার একটা রুল পেলাম, আরো রুল পেলাম। বলবো কি বলবো না? যখন এপি ম্যাক্স, তখন এপি আর এমপি সমান। when এপি ম্যাক্স মিনস কনস্ট্যান্ট, ম্যাক্স বলবো না, ওরা ভাষায় বলে কনস্ট্যান্ট। যখন এপিটা কনস্ট্যান্ট থাকবে, এপি আর এমপি ইকুয়াল হয়ে যায়গা, পাক্কা? আরো রুল পাবো, লিখবো কি লিখবো না বলো? when এপি ইজ আপওয়ার্ড স্লোপিং, এই পর্যন্ত এপিটা কোথায় যাচ্ছিল বলো? উঁচু দিকে যাচ্ছে তো, তখন एमपी ऊपर में है, एमपी ऊपर में है ना? তাহলে when বল, সরি, एपी is upward, है कि ना? when एपी is upward sloping
क्या दिखा, क्या मिला बोल, कौन सा ऊपर में है, हाँ बोल, एमपी, एमपी इज ग्रेटर देन एपी, है ना। তাহলে when AP is constant, AP then when AP is downward sloping, when AP is बोल downward sloping, इधर क्या मिला देख तो, when AP is down, when AP is downward sloping, MP is below the AP, है कि ना, क्या बोला, when AP is downward sloping, हाँ MP लाइन कहाँ है, नीचे ना ऊपर में, फाइन, कहानी खत्म। when is AP is downward sloping, when AP is बोल sloping, MP is less than AP, or I can say that MP is greater than AP is less than AP। এই যে তিনটে শেষ যে তিনটে রুল লিখলাম এটাকে বলে রিলেশন, কার সঙ্গে কার, এপির সঙ্গে এমপি রিলেশন ডিপিক্ট করছে এই তিনটে লাইন, চলবে। এতক্ষণ ধরে যেটা শিখছিলাম সেটাকে আমরা বলছিলাম ইকো রুল, আর ইকো রুল নয়, আসল রুলটা হচ্ছে যে এখানে এটা দুটো ল দেবে, হ্যাঁ এটা দুটো ল হবে। এই ল হচ্ছে লস অফ প্রোডাকশনকে দুটো ভাগে ভাগ করবো আমরা, একটাকে বলবো আমরা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, ল অফ ভ্যারিয়েবল, একটাকে বলি আমরা ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন, ওয়ান ইজ কল্ড ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন and another one is there, it is called laws of returns to scale। এটা কি বললাম, laws of returns to scale, law of return to scale, right? তাহলে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন আর লস অফ রিটার্ন টু স্কেলের মধ্যে তফাৎটা কি, ব্যাপারটা কি হলো, দুটো ল কেন হলো, ওয়ান থিম ইজ দেয়ার, এখানে একটা ফিক্সড থাকবে ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারি করবে, পাক্কা। তাহলে আমার কাছে একটা কি হলো, একটা ফিক্সড ইনপুট আছে, আরেকটা কি আছে, আরেকটা ওয়ান ভ্যারিয়েবল ইনপুট আছে, রাইট। আর রিটার্ন টু স্কেলের ক্ষেত্রে বোথ আর deemed to be variable, both are deemed to be variable, মনে করা যাক দুটোই চেঞ্জ হচ্ছে। তাহলে তোমার কাছে একটু আগে যে গল্পটা করেছিলাম, ছবিটা এঁকেছিলাম, একটা জমিতে কি করা হলো, প্রচুর লেবার বাড়ানো হচ্ছে, যত লেবার বাড়ানো তত প্রোডাকশন বাড়লো, এই যে রুলটা আমরা একটু আগে শিখলাম, দ্যাট ইজ নাথিং বাট ইওর লস অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। ওকে, লস অফ ভ্যারিয়েবল প্রপোর্শনের ডেফিনিশনটা এটা একবার এখান থেকে পড়ছি আমরা, কি লিখলো দেখা যাক, কি বললো, in the production process other factor inputs remaining constant if one input is increased, if one input is increased continuously, then the total product of the different units of that input will increase at the increasing rate at the initial stage, but the rate of increase in the total product will be diminishing, that is average product and marginal product of the variable input through though initially increasing will reduce later। তাহলে আবার বলি সহজ করে, আমার কাছে যদি একটা ইউনিটকে ফিক্সড রেখে আরেকটাকে যদি বাড়ানো হয় কন্টিনিউয়াসলি, তাহলে প্রথমের দিকে তোমার টোটাল প্রোডাক্ট বাড়বে এবং পরের দিকে সেটা কি হবে, সেটা কমতে থাকবে, মানে ইভেনচুয়ালি কমবে ভ্যারিয়েবল এর দিক থেকে। কি দিয়ে কমলো, নিশ্চয়ই তোমার অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টটা কমছে বলে, পাক্কা। দিস ইজ কল্ড লস অফ ভ্যারিয়েবল প্রপোর্শন। বলবি এটার নাম লস অফ ভ্যারিয়েবল প্রপোর্শন দিল কেন স্যার, আরে উপর মে দেখো একটা ফিক্সড ভ্যারিয়েবল, একটা ফিক্সড মানে ল্যান্ডটা, আর নিচে দাও লেবার, একটা প্রপোর্শন হলো, হ্যাঁ, আর একটা লেবার জন্ম দাও, কটা প্রপোর্শন চেঞ্জ হলো কিনা, মানে এখানে যদি 1 লাখ টাকা থাকে, এটা যদি 1, 2, 3 দিয়ে ভাগ করতে থাকো ক্রমাগত, তারপর 4 দিয়ে ভাগ করলে তাহলে কি হয়ে গেল, প্রপোর্শন চেঞ্জ হচ্ছে, কার সঙ্গে কার প্রপোর্শন, ফিক্সড এর সঙ্গে
ভ্যারিয়েবলের প্রপোর্শন চেঞ্জ করাটাকে জন্য নাম দিল যে ইফ ইউ ক্যান চেঞ্জ দিস টাইপ অফ প্রপোর্শন ইউর প্রোডাকশন উইল ইভেন্চুয়ালি ডিক্রিজ দো ইট উইল ইনক্রিজ অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ। পাক্কা? দেন ভাই এসো তাহলে ভ্যারিয়েবল সরি লজ অফ রিটার্ন টু স্কেলে কি বললো না, তোমার কাছে একটা প্রোডাকশন ফাংশন ছিল, রাইট? একটা x1 ছিল, একটা x2 ছিল, দুটোই কিনা তুমি ভ্যারিয়েবল করেছো, দুটোই তুমি কি করেছো? এখন এটাও বাড়ানো হলো, এটাও বাড়ানো হলো, এটা বাড়ানো হলো, পাক্কা? প্রোডাকশন কি হারে বাড়ছে? মনে কর আমি বললাম 2x1 করা হলো আর এটাকে 2x2 করা হলো, হ্যাঁ, আর প্রোডাকশনটা হয়ে গেল 2q প্রোডাকশন হয়ে গেল। তখন আমরা বলবো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। কি বললাম? কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। পাক্কা? বেশি বুদ্ধি নেই, তোরা আমাকে নিজে থেকে বলবি স্যার এটাকে করে দিন 3x, এটাকে করে দিলাম 3x, ফাইন, x1 and x2। तो तुम्हारा जब प्रोडक्शन मिला ना, प्रोडक्शन मिला लगता है कि 2q लगता है। तो जितना जितना इनपुट हम लोग एडिशनल इनपुट किया मीन्स बढ़ाया, क्वांटिटी की शेयर বেড়েছে না কম বেড়েছে? এটাও দ্বিগুণ ছিল, এটা দ্বিগুণ ছিল, এটা 1.2 বেড়েছে, তাহলে কি হলো? কম বাড়লো না? তখন তাকে কি নাম দেবো? ডিক্রিজিং। তাহলে এই কার্ভটা কি বলেছিলাম আমি? এটা প্রথমের দিকে বাড়ে, পরের দিকে কমে, যে ছবিটা এই মাত্র এঁকেছিলাম সেটাই, রাইট? হ্যাঁ, করে করে প্রথমে এটাকে নিয়ে যাবে উঁচুতে, তারপরে এরকম করে নামাবি, মনে পড়ছে তো? আর এটাকে নিয়ে গিয়ে এরকম করবি। এখানে কি হলো? ডিক্রিজিং রিটার্ন হয়ে গেল এটাতে, রাইট? এবার তুই আরেকটুখানি ভাব, ভাই আমার কাছে কিউ ছিল, এটা ছিল 4x বাড়িয়ে দিয়েছি, এটা 4x 2x বাড়িয়েছি, ছেড়ে দে, এটা 2x অন করেছি, এটাকে 2x2 করেছি, আর তোমার প্রোডাকশন হয়ে গেছে কত? 3q হয়ে গেছে। जितना ইনপুট বাড়িয়েছি তার থেকে আউটপুট বেশি হারে বেড়েছে, দ্যাট ইজ কল্ড কি? ইনক্রিজিং রিটার্ন টু স্কেল। আইডিয়া না? ক্লিয়ার? তাহলে দুটো জায়গায় একসঙ্গে করলাম। এরপরে যেটা করছি সেটা এক্স্যাক্টলি যেটা আমরা ওখানে শিখেছিলাম। সেটা কি শিখেছি ওখানে? ওখানে মানে কনজিউমার বিহেভিয়ারে যেমন আমরা শিখেছিলাম না, আইসো কোয়ান্ট, ইনডিফারেন্স কার্ভ এন্ড আইসো কস্ট কার্ভ দিয়ে করেছিলাম। এখানেও তোমাকে করতে হবে কি? প্রোডিউসার ইকুইলিব্রিয়াম বলে একটা কাজ আছে। এইখানে যদি এই ছবিটা হয় তাহলে এইটার জন্য কি ছবি হয় দেখা যাক। একটা ছোট ছবি জোর করে বানানো হয় এরকম করে, যেটা হলো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। তারপরে করা হবে কি? ডিক্রিজিং রিটার্নস টু স্কেল আর ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এটা এরপরে কি বলেছি আমি? ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। আর এটা কি বলেছি আমি? ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এর তিনটে ছবি কেমন হয় একটু ছোট করে বলে দিতে হবে। দেখো কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেলে যখন প্রোডাকশনটা বাড়ছে না, তখন নতুন করে আইসো কোয়ান্ট কার্ভ পাবো আমরা। আইসো কোয়ান্ট কার্ভটা একটু পরে আর ডিসকাস করতে যাচ্ছি। এইটার মধ্যে গ্যাপ দুটো সমান থাকবে। এই গ্যাপটা কি বললাম? এটা যতটা আছে এই গ্যাপটা ততটাই আছে। ডিক্রিজিং রিটার্নস টু স্কেলে এই গ্যাপটা বেড়ে যাবে, রাইট? এই যে প্রোডাকশন লাইনটা যাচ্ছে আমার, এই গ্যাপটা দেখ বাড়ছে। আর ইনক্রিজিং রিটার্নস টু স্কেলে উল্টো হবে, এটা করলে তারপরে ওহো কমতে যাবে, রাইট? এখন এই আইসো কোয়ান্ট কার্ভ কি জিনিস সেটা আমরা বলি। আইসো কোয়ান্ট কার্ভ যেটা আমরা ওখানে যেখানে কি পেয়েছিলাম ওখানে আমরা ইনডিফারেন্স কার্ভ যেটা পেয়েছিলাম সেটা এখানে ঘুরিয়ে ফিরিয়ে আইসো কোয়ান্ট কার্ভ, নাথিং এলস। নতুন করে কিছু শিখবো না আমরা, আরামসে জানি দিস ইজ মাই আইসো কোয়ান্ট। ছোট করে বলছি, হ্যাঁ লাস্টায়। আইসো কোয়ান্ট কার্ভে কি জানতে পারবো? আইসো কোয়ান্ট কার্ভে জানতে পারবো একদিকে থাকবে x1, একদিকে থাকবে কত কি আছে x2। আর এই x1 আর x2 ডিফারেন্ট কম্বিনেশন থেকে ইফ আই ক্যান গেট দ্য সেম অ্যামাউন্ট অফ আউটপুট, ইট ইজ কল্ড আইসো কোয়ান্ট কার্ভ। কি বললাম বলো? আইসো কোয়ান্ট কার্ভ কাকে বলে? ডেফিনেশনটা প্রচুর মজা লাগে আমার। হ্যাঁ, ডেফিনেশন অফ আইসো কোয়ান্ট কার্ভ। ওকে,
আইসোকোন কার্ভের কথাতে ডেফিনেশনে ওয়াইজ ওরা বলছে এটা ইট ইজ দ্য লোকাস অফ দি combination of the 2 points. It is the locus of the combination of 2 points of two variables which gives the same amount of output. পাক্কা? তাহলে আমি এখানে যে পয়েন্টে যা প্রোডাকশন সব জায়গাতে একই প্রোডাকশন পাবো, যাই দিই না কারণ এদিকে যতটা দিই সব মিলিয়ে আমার সেম প্রোডাকশন, কোনো অসুবিধা কিছু করার জন্য। তাহলে সেম প্রোডাকশন লাইন, সেম বল, same production curve is nothing but your production isochron curve. এটা ডেফিনেশন আর এটা তিন চারটে যে ইয়ে ছিল না ফিচার্স, সেটা আগে যা পড়েছি সেটা এখানে আছে। এক নম্বরটা কি বলেছিলাম, ডাউনওয়ার্ড ফ্রম লেফট টু রাইট, ওকে, ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট, ডাউনওয়ার্ড স্লোপিং from left to right। 2 নম্বর পয়েন্টে কি বলেছি, কনভেক্স টু দ্য অরিজিন, অরিজিন। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, 3 নম্বর হচ্ছে ক্যানট ইন্টারসেক্ট, তাই না? ওই একই ফর্মুলা, আমি এটা বারবার রিপিট করছি না, ক্যানট। আর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছিল হায়ার টু হায়ার, হ্যাঁ, higher isochron represents higher to higher. These are the characteristics, right? এর আবার অনেকগুলো ইয়েও হতে পারে, মানে কি বলে বল না, এক্সেপশনও হতে পারে। কোনো সময় এরকম না হয় এল সেপ হতে পারে, যখন একজনের সঙ্গে আরেকজনের ইয়ে হবে, সাবস্টিটিউট থাকবে না, তখন এল সেপ হবে। ছেড়ে এখানে এই যে এটা হলো না, একে একটা কথা বলা হয় MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। কি বলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনটা কি হয় না, তোমার কাছে একটা বাড়াবে তো একটা কমাবে, এটা এখান থেকে কমিয়ে এটা এইটুকু নেমেছে, এটা নেমেছে, এখান থেকে নেমে এটা এইটুকু কমেছে বলেই তো তুমি এটা বাড়িয়েছো, তখনই প্রোডাকশন সেম। ভাই আমার কাছে মোটামুটি মনে কর 5টা ছেলে পড়ে আর 5টা মেয়ে পড়ে, রাইট? 2টো মেয়ে চলে গেল, যদি আমার ইনকাম সমান রাখতে হয় তা কি করতে হবে, 2টো ছেলে বাড়াতে হবে, সিম্পল। যদি আমার কাছে পার স্টুডেন্ট পিছু সেম স্যালারি থাকে, সেম ফিস থাকে, রাইট? কিরকম? তাহলে একটা কমলে একটা বাড়বে, তবেই মাত্র আইসোকন কার্ভ কাজ করে, রাইট? কিরকম? হ্যাঁ, তাহলে আইসোকন কার্ভের একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত আমরা দেখতে পাই যে যখন কিছু একটা নামলে একটা কমালে একটা বাড়ে। এমনও হয়ে গেল আইসোকন কার্ভটা ঘুরতে ঘুরতে যে এটাও বাড়াতে হবে ওটাও বাড়াতে হবে, তবে প্রোডাকশন সমান থাকবে। মানে আমি আরো একটা মেয়ে বাড়ালাম, আরো একটা ছেলে বাড়ালাম, তো তবে মাত্র আমার ফিস ঠিক থাকছে। তাহলে গন্ডগোল হয়ে গেল, আমি সেরকম ছেলে মেয়ে আর নেবো না, বুঝলি না বুঝলি? ক্যাবলা কথা বলিস না, সোজাসুজি বল। আমার 5টা ছেলে স্টুডেন্ট ছিল, রাইট, আর 5টা মেয়ে স্টুডেন্ট ছিল, প্রোডাকশন হয়েছে 5000 রুপিস, রাইট? আমার এখানে যে স্যালারি ইনকাম আছে কত, ফিজ ইনকাম আছে কত, 5000। তাহলে যদি আমাকে 5000 টাকায় রাখতে হয় ফিজ, তাহলে মেবি আমি একটা কমাবো, এখানে 4টে করে দেবো, আর একটা 6টা করে দেবো। এটা 5টা থেকে কমে 4টে করে দেবো, এটা 6টা করে দেবো, প্রোডাকশন আমার সেম থাকবে। বাট সিচুয়েশন কেমন একখানা জ্ঞানাকর মতো হয়ে গেল। দেখলাম যে ভাই এটাও বাড়াও আবার এটাও বাড়াও, স্যালারি হবে, ফিস হবে সেম, তাহলে কি এটা ভায়াবল প্রোডাকশন হচ্ছে? আমার ব্যাচে 5 জন বলছিস তুই, ছেড়ে দে, এই ব্যাচে অলরেডি এখানে 15 জন আছে, এখানে 15 জন আছে, এই অবস্থায় আমার ইনকাম হয়েছে 15,000 টাকা, চলবে? এই অবস্থায় আরেকজন বললো পড়তে আসবো স্যার, আমি নিয়ে নিলাম, ছেলেও নিলাম একটা, মেয়েও একটা বাড়ালাম। আমার যদি ইনকাম 15,000 থেকে যায়, তাহলে কি ওই ছেলে মেয়েগুলোকে আর আমি নিয়ে আমার ডিস্টার্ব বাড়াবো? চলবে কিনা? সো দ্যাট ইজ আনভায়াবল প্রোডাকশন প্রপোজাল, আনভায়াবল। তাহলে একটা ফ্যাক্টরিতে যদি আমি ল্যান্ডও বাড়ালাম, লেবারও বাড়ালাম, প্রোডাকশন সেম থাকলো, তাহলে ওইরকম করবো না আমরা। এটাকে একটা কার্ভের দ্বারা এটাকে ডিনোট করা হয়, দ্যাট ইজ কল্ড রিজ লাইন। কি বললাম?
এটা আজকে এটা একটু দেখে নিই কাকে বলে রিজ লাইন। পাকা? দেখে নাও। আমার এই কাপটাকে যদি আমি মনে কর এই কাপটা ছিল একটুখানি বড় করে রাখলে এরকম হয় কিনা, আইকিউ। তারপরে আরেকটা কাপ আঁকো, শিল্পীর হাত দেখেছিস, যেমনি বললাম এরকম ব্যাকা হয়ে গেল। আইকিউ 2, দেন আইকিউ 3। দেখা গেছে যে তোমার এইখানটার পরে এই যে জায়গাটা আছে না, এখানে যদি আমি আঁকি, এটা বাড়লো এই পয়েন্টের থেকে, এটা পাই বেশি, আবার মানে এটা বেশি, এটা উঁচু দিকে তুললাম, আবার এই পয়েন্টের থেকে এটা বাড়িয়েছি, তাহলে বোথ বেড়ে গেল। বাট প্রোডাকশন আইকিউ 1-ই রয়েছে। আইকিউ 1 মানে 1000, তাহলে প্রোডাকশন করলাম 1000, বাট এটাও বাড়লো এটাও বাড়লো, তাহলে এটা আনভায়াবল। সিমিলারলি এটা এরও এই দিকখানটাতে গিয়ে এটা আনভায়াবল হয়ে গেছে, তাহলে এই দুটো ট্যানজেন্ট আঁকবে, রাইট? হ্যাঁ, এইবারে তুমি একটা কার্ভ আঁকো। ও কার্ভটা কি মিছিল হয়ে গেল রে। একটা কার্ভ আছে, এই পয়েন্টগুলোকে টাচ করে করে যাচ্ছে, রাইট? তখন এই যে এ আর বি দুটো লাইন পেলে একে কি বলে RID GE রিজ লাইন। পাক্কা? রিজ লাইন ডিনোট করে তোমার প্রোডাকশন ভাইবার অংশ, ইকোনমিক রিজিয়ন। কি বলে? ইকোনমিক রিজিয়ন অর এরিয়া অফ সাবস্টিটিউশন অর। আমি একটাকে কমিয়ে একটা বাড়াবো, এখানে করবো না, এটা আমি করবো কি, দুটোই বাড়াতে হচ্ছে, প্রোডাকশন সেম পাচ্ছি, তাহলে করবো কেন? এই আলোচনা অনেকক্ষণ ধরে বলে দিচ্ছি, এর বেশি বোঝার কিছু নেই। দিস ইজ কল্ড রিজ লাইন। বোঝা গেছে না বোঝানি? এখন আমি একটা কার্ভ পেয়েছিলাম, সেই কার্ভটাকে বলেছিলাম আইসো কোয়ান্ট কার্ভ। কি কার্ভ বললাম? তাহলে কেন নয় তুমি একটা বাজেট লাইন পাবে না, রাইট? আইসো কস্ট লাইন পাবে না। বাজেট লাইন ছিল ইয়েতে মানুষের জন্য, যেটা কনজিউমার বিহেভিয়ারে। তাহলে তোমার কাছে একটু আগে কি পেয়েছিলাম বলো, একটা আইসো কোয়ান্ট কার্ভ। হ্যাঁ, তেমনি তুমি আরেকটা জিনিস পাবে, তাকে বলবো কি, তাকে স্টেট লাইন। হ্যাঁ, তাকে কি বলবো, আইসো তাকে কি বলে বলো, আইসো কস্ট কার্ভ কি বলে? তাহলে এই দুটোকে একটা জায়গায় মিলিয়ে দেবো, দিয়ে যেমন আমরা কনজিউমারের প্রোডাকশন পেয়েছিলাম, ইকুইলিব্রিয়াম পেয়েছিলাম, তেমনি এখানে কি কার ইকুইলিব্রিয়াম পাবো? প্রোডিউসারের। তাহলে প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম বলে একটা গল্প কাজ করবে, প্রোডিউসার্স ইকুইলিব্রিয়াম, রাইট? প্রোডিউসার্সরা দুটো জিনিস চায়, ইদার প্রোডাকশন বাড়াতে চায় অথবা কস্ট কমাতে চায়। কি বললাম? প্রোডাকশন ম্যাক্সিমাইজ করতে চায় और কস্ট মিনিমাইজ করতে চায়, রাইট? বাবু লাইনটা একই লাইন আছে, খুব ইজি থেকেও ইজি। তোমার কাছে একটা কস্ট লাইন ছিল, তোমার প্রোডাকশন হচ্ছিল এখানে আইকিউ 1000-এ, দেন তুমি বাড়িয়ে নিয়ে যাও আরো, একদম ওই আলোচনা আগে যেটা করেছি সেটা এখানে রিপিট, আমি এটার জন্য আরো বেশি খাটতে চাইছি। দেন তুমি আবার এই পর্যন্ত পড়ে দিলাম, রাইট? আইকিউ 3000-এ গিয়ে আমার একটা পয়েন্ট পেলাম, যেখানে ওই যেটা ট্যানজেন্ট হয়ে গেল আইসো কস্টের সঙ্গে আইসো কোয়ান্ট। পাক্কা? আর সেখানে আমাদের কি হলো, সেখানে আমাদের বলো, সেখানে আমরা একটা কিউ x1 জানতে পারলাম, আর এটা কি জানতে পারলাম, x2 জানতে পারলাম, x1 and x2 জানতে পারলাম। এই x1 আর x2টার পরিমাণ, যদি আমি একটা প্রোডিউসার ক্যান প্রোডিউস 0x2 quantity of can employ 0x2 quantity of input and can employ 0x1 quantity of input x1। পাক্কা? তাহলে আমার এতগুলো পরিমাণ x1 আর এতগুলো পরিমাণ x2 দিলে একটা কম্বিনেশন পাবো, যেটা আমার ম্যাক্সিমাম প্রোডাকশন দেবে। ওই সেম, তাহলে ওই সেম কস্টে ম্যাক্সিমাম প্রোডাকশন দেবে। তাহলে সাবজেক্ট টু সেম কস্ট সেম দিয়ে দেবে। এটা আরো সোজা। তুমি কি করলে, একটা প্রোডাকশন তুমি চাইছো, তুমি কি চাইছো, আইকিউ 5000 চাইছো সাপোজ, রাইট? তুমি একটা কাপ আঁকো,
দেখলে বেশি পড়ে যাচ্ছে, আরো কম আঁকলে নিচে করলে নিচে করে এখানে গিয়ে টাচ করে দিলে দিস পয়েন্টে গিয়ে তুমি প্রোডাকশন করবে। দিস ইজ কল্ড কস্ট মিনিমাইজেশন। বোঝা গেছে না বোঝায়নি? এই জন্য আমার কাছে ওই শর্তই ছিল। কি শর্ত ছিল সেটা জানো তোমরা? বলো কি শর্ত হলো? এই যে কার্ভটা ছিল না আইকিউ, স্লোপ অফ আইকিউ, স্লোপ অফ আইকিউ কে আমরা বলি এমপি x1 by mp x2, right? A slope of isocost হচ্ছে প্রাইস অফ x1 by প্রাইস অফ x2। এই দুটো জায়গাতে দুটো সমান হয়ে গেছে। তাহলে আই ক্যান টেল ইউ দ্যাট যে your condition, equilibrium condition is that এই দুটো ইকুয়াল করে দাও, mp x1 by mp x2 is equal to px1 by px2, রাইট? ইচ্ছা করলে তুমি একটুখানি ভদ্রলোকের মতো লিখে দাও বাই px1 is equal to mp x2 by px2. So this is your condition. A condition fulfill hole you can get maximum production or minimization of the cost of both the, in both cases it is correct. And the second condition কি ছিল? Condition number 1 বলো, condition number 2 convex to the origin, convex to the origin. IQ must be convex to the origin. পাক্কা? আর একটা কথা বলে এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে এক্সপানশন পাথ। কি বললাম? আমার প্রোডাকশন বাড়ছে, হিরো হোন্ডার ডিমান্ড বাড়ছে না বাড়ছে না? ক্রমাগত মানুষ মোটরসাইকেল কিনছে, কমের ছোট মোটরসাইকেল, বড় মোটরসাইকেল, মোটা মোটা চাকা, দেখেছিস তো দেখিস নি? এক্সপানশন পাথে যাবে কি যাবে না? এক্সপানশন পাথে যেতে গেলে তোমার একই সঙ্গে দুটোই বাড়াতে হবে। আরো ফ্যাক্টরি সেট দরকার, আরো মেশিন দরকার, আরো লেবার দরকার, অল দ্য থিংস আমি বাড়িয়ে দেবো, তখনই আমরা এক্সপেনশন পাতে যাবো, রাইট কি রং? তাহলে প্রথমে আমি কি করেছিলাম, প্রথমে এটার সঙ্গে আমি একটা অপটিমাম প্রোডাকশন লেভেলে ছিলাম। স্কেল বাড়ালাম মানে আমার অনেক আইসো কস্ট বাড়বে, মানে কস্ট বাড়িয়ে দিলাম। দেন আই ক্যান গেট দিস পয়েন্ট, দেন আমি আরো প্রোডাকশন বাড়াবো, তাহলে আরো কস্ট করব, এবং প্রত্যেকবারই আমি চেষ্টা করব ওই জায়গাতে পড়ে থাকতে যেখানে আমার মিনিমাম কস্ট মিনিমাইজেশন হয় বা প্রোডাকশন ম্যাক্সিমাইজেশন হয়, রাইট? আরেকটা করলাম, এইখান থেকে পয়েন্টগুলো যোগ করে যে লাইনটা পেলাম, দ্যাট ইজ কল্ড দ্যাট। চলবে কি না চলবে? এটাকে কি বলে? এক্সপানশন। হ্যাঁ, আমরা and this is over for production chapter. Fine. এখানে আমি যেটা এড়িয়ে গেলাম, যেটা করলাম না, সেটা হচ্ছে যে হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন, ইটস এ ডিফারেন্ট ভিডিও। হোমোজিনিয়াস প্রোডাকশন ফাংশন ফর ডগলাস, দ্যাটস এ ডিফারেন্ট ভিডিও। ওকে, চলো ওভার।